হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আমি ভাস্কর দাস আবার তোমাদের সামনে হাজির হয়েছি বিজ্ঞান বিষয়টি নিয়ে। আজকে আমরা আলোচনা করব ষষ্ঠ অধ্যায় নিয়ে। অধ্যায়টির নাম পরমাণুর গঠন। কিসের গঠন বন্ধুরা? পরমাণুর গঠন। তো তোমাদের কাছে সবার আগে আবার আমি অনুরোধ করছি, তোমরা বই, খাতা, কলম নিয়ে বসো এবং খুব ভালোভাবে মনোযোগের সাথে ভিডিওটা দেখো। আমি আবার বলছি, তোমাদের এইটে যে লেভেলটা আছে এটা একবারে শুরু মানে সংক্ষিপ্ত আকারে আছে। ধরো এর পরের ক্লাসগুলোতে তোমরা কিন্তু এর ডিটেলসটা পাবে। তো অবশ্যই আমাদেরকে ভিত্তিটা জানতেই হবে ভালো করে, না হলে উপরে গিয়ে আমরা জানবো না বা সমস্যা হবে আমাদের। তো আমরা আজ করছি পরমাণুর গঠন। আচ্ছা, পরমাণু কিন্তু খুব ক্ষুদ্র কণা বা খুবই ছোট কণা। তো এই বিজ্ঞানীরা কিন্তু এটাকে নিয়ে সব সময় বা প্রতিনিয়ত পরীক্ষা নিরীক্ষা করেই যাচ্ছেন এবং অনেক পরিষ্কার ধারণা কিন্তু আমরা দিন দিন আরো পাচ্ছি। তো পরমাণুতে ইলেকট্রন, প্রোটন ও নিউট্রনের সংখ্যার ভিন্নতার কারণে কিন্তু পরমাণুর ধর্মের পার্থক্য দেখা যায়। কিসের ভিত্তিতে বন্ধুরা? ইলেকট্রন, প্রোটন ও নিউট্রনের সংখ্যার ভিন্নতার কারণে পরমাণুর ধর্মের পার্থক্য দেখা যায়। তো প্রথমে আমি তোমাদের পাঠ্য বইয়ের পার্ট 1 থেকে 3 পরমাণুর ধারণার বিকাশ ও গঠন, পরমাণুর ধারণার বিকাশ ও গঠন এই বিষয়টা একটু আলোচনা করি। তো তোমরা জেনেছো যে পরমাণু হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম একটা কণা। পরমাণু ক্ষুদ্রতম কণা। একের অধিক পরমাণু যখন পরস্পরের সাথে যুক্ত হয় তখন কিন্তু তাকে আবার অণু বলা হয়। তাহলে দেখো, পরমাণু কি? ক্ষুদ্রতম কণা। আর অণু হচ্ছে যখন একের অধিক মানে দুইটি বা তারও বেশি যখন পরমাণু যখন পরস্পরের সাথে যুক্ত হবে তখন কিন্তু একটা হবে অণু। তাহলে অণুর থেকেও পরমাণু ছোট। তো এখানে মানে বিভিন্ন বিজ্ঞানী ও দার্শনিকরা বিভিন্ন কিন্তু পরমাণু নিয়ে বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা বা গবেষণা করেছেন। তো প্রথমে গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস খ্রিস্টপূর্ব 400 অব্দে, তোমরা খ্রিস্টপূর্বে শব্দটা অবশ্যই জানো। খ্রিস্টপূর্ব অর্থাৎ আমরা জানি যে যীশু খ্রিস্টের জন্ম থেকে কিন্তু সাল গণনা শুরু। এখন ধরো 2020 সাল, তার মানে এখানে 0 ছিল, 0 সাল যীশু খ্রিস্টের জন্ম এবং 2020 সাল এখন। তার পূর্বে কত? 300 অব্দে। তার মানে এটা কিন্তু আমরা মাইনাস ধরবো, এটা প্লাস ধরবো। তোমরা সংখ্যা রেখার অঙ্ক অবশ্যই করছো, সেটা আরেকটু ভালোভাবে লক্ষ্য করলে এই ধারণাটা ভালো করে বুঝতে পারবে। সরি, এটা অবশ্য তোমরা বাও বি বা অন্যান্য সাবজেক্টে পাবে। তো তাহলে গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস কি করছে? খ্রিস্টপূর্ব 400 অব্দে সর্বপ্রথম পদার্থের ক্ষুদ্রতম কণা নিয়ে মতামত পোষণ করেন। কি নিয়ে? ক্ষুদ্রতম কণা নিয়ে। আর তিনি এর নাম দেন, এই ক্ষুদ্রতম কণার নাম দেন পরমাণু বা অ্যাটম। এই অ্যাটম শব্দটা কিন্তু তিনি নিয়েছেন গ্রিক শব্দ অ্যাটোমস থেকে, যার অর্থ অবিভাজ্য, মানে যাকে আর ভাগ করা যায় না। তো এই ডেমোক্রিটাস যখন প্রথম এই মতামতটা দেন, তারপরে তার সমসাময়িক দুইজন দার্শনিক প্লেটো ও অ্যারিস্টটল, এই দুজনের নাম আমরা অবশ্যই শুনেছি। ইনারা কার? সেই আমাদের গ্রিক দার্শনিক ডেমোক্রিটাসের মতবাদের দ্বিমত পোষণ করেন এবং ইনারা বলেন যে পদার্থের কণাগুলো ক্ষুদ্রতম হতে পারে, মানে ক্ষুদ্রতম থেকে আরো ক্ষুদ্রতম হতে পারে। 1803 সালে ইংরেজ বিজ্ঞানী জন ডাল্টন, কোথাকার বিজ্ঞানী? ইংরেজ বিজ্ঞানী জন ডাল্টন এই ক্ষুদ্রতম কণা নিয়ে তিনি আরো বিশদভাবে এর সম্পর্কে আর অনেক কিছু বলেন। তো পরমাণু হলো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা। পরমাণু কি? মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, আর একে ভাঙা যায় না। ডাল্টনের এই মতবাদ সকলে গ্রহণ করে, ফলে অ্যারিস্টটলের মতবাদটি কি হয়ে যায়? পরিত্যক্ত হয়ে যায়। এরপরে যখন ডাল্টন এই মতবাদটা দিলেন, এই মতবাদের ভিত্তিতে আবার পরে আরো বিজ্ঞানী ডাল্টনের পরমাণুবাদের সীমাবদ্ধতা, মানে এই যে তিনি মতবাদ দিয়েছেন এর মধ্যে কিছু সীমাবদ্ধতা ছিল। স্বাভাবিক, যে যেটা কাজই করুক তার মধ্যে অবশ্যই একটু ভুল থাকবেই, ভুল না থাকলে সেই কাজটা কিন্তু স্বয়ংসম্পূর্ণভাবে সফল হবে না। তো এই সীমাবদ্ধতা যে ছিল,
এই সীমাবদ্ধতার উপর রাদারফোর্ড ও বোরের পরমাণু মডেল গ্রহণযোগ্যতা পায়। রাদারফোর্ড ও বোর এই দুইজন বিজ্ঞানী আবার নতুন করে আবার পরমাণুর মডেল আবিষ্কার করেন বা ব্যাখ্যা করেন। তো দেখা যাচ্ছে আমাদের যে বিজ্ঞানী রাদারফোর্ড ও তার সহকর্মীরা নিয়ে প্রথম কিন্তু তারা পরীক্ষা করেন পরমাণুর যে মডেলটা, সেটা কিন্তু তিনি সৌরজগতের সাথে তুলনা করেন, কিন্তু তিনি নির্দিষ্ট কোনো কক্ষপথের কথা বলেননি। এরপরে বিজ্ঞানী বড় ও রাদারফোর্ড পরমাণুকে, আরেকটু কথা এখানে আমি মিস্টেক করলাম, তিনি কিন্তু পরমাণুকে ধনাত্মক আধান ও ভর একটি ক্ষুদ্রতম জায়গায় আবদ্ধ, তিনি এর নাম দেন কিন্তু নিউক্লিয়াস। কি নাম দেন? নিউক্লিয়াস। এটা কোথায় থাকবে? কেন্দ্রে থাকবে। তার এই মতবাদেও কিন্তু তিনি আরো বলেন যে পরমাণু বেশিরভাগ জায়গা ফাঁকা আর ঋণাত্মক আধানযুক্ত কণার তেমন কোনো ভর নেই এবং তারা নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরছে। তার এই মতবাদের প্রেক্ষিতে বা এর পরে আবার রাদারফোর্ডের যে সৌরজগৎ মতবাদ তিনি দেন, এরপরে বিজ্ঞানী বড় পরবর্তীকালে আরো তিনি ধারণা দেন যে ঋণাত্মক আধানযুক্ত কণা কিছু নির্দিষ্ট কক্ষপথে ঘুরে, যে ঋণাত্মক আধানযুক্ত কণাগুলো আছে এগুলো কিন্তু নির্দিষ্ট কক্ষপথে ঘুরবে। আর কি হবে? উপরিক্ত আলোচনা থেকে আরো বলা যায় যে পরমাণু অবিভাজ্য নয়, তার মানে বিভাজ্য। পরমাণু ইলেকট্রন, প্রোটন ও নিউট্রনের সমন্বয়ে গঠিত। আর কি বলেছিলেন? পরমাণুর কেন্দ্রে রয়েছে নিউক্লিয়াস। তাহলে আমরা আরেকটু যদি লক্ষ্য করি, কেন্দ্রে রয়েছে নিউক্লিয়াস, রাদারফোর্ডের যদি থেকে আলোচনা করি তাহলে দেখা যাচ্ছে এরকম নির্দিষ্ট কক্ষপথ আছে, কক্ষপথে সেগুলো ঘুরছে এবং বিভিন্ন কক্ষপথের যে চলার পথটা আছে এখানে বিভিন্ন জায়গায় ইলেকট্রনগুলো অবস্থান করছে এবং স্ব জায়গা থেকে তারা ঘূর্ণন বা ঘুরছে, একজন আরেকজনের সাথে কোনো প্রকারে ধাক্কা খাচ্ছে না, আমাদের সৌরজগতের মতো। এরপর আমরা যাচ্ছি পার্ট 4 থেকে 6। তোমাদের বইয়ের 56 পৃষ্ঠা খুলো, ওখানে দেখবা পার্ট 4 থেকে 6 পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা ও আইসোটোপ। এখন আমরা জানবো পারমাণবিক সংখ্যাটা কি। কোন মৌলের একটি পরমাণুর নিউক্লিয়াসে উপস্থিত প্রোটনের সংখ্যাকে ওই মৌলের পারমাণবিক সংখ্যা বলা হয়। কাকে পারমাণবিক সংখ্যা তাহলে বলা হচ্ছে? মৌলের যে পরমাণুর নিউক্লিয়াসের উপস্থিতিটা আছে সেই উপস্থিতির উপর প্রোটনের সংখ্যাকে ওই মৌলের পারমাণবিক সংখ্যা বলা হচ্ছে। তাহলে পারমাণবিক সংখ্যাটা কার উপর নির্ভর করছে? নিউক্লিয়াসে উপস্থিত প্রোটনের সংখ্যার উপরে। আর এখানে আরো আমরা যদি বলতে যাই তাহলে প্রোটনের সংখ্যাটা এখানে কিন্তু ব্যবহার করা হয়েছে। যেমন হাইড্রোজেনের একটি পরমাণুতে একটি প্রোটন আছে, তাহলে হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা কত? 1। হাইড্রোজেনের কি রয়েছে? প্রোটন সংখ্যা কত? 1। পর্যায় সারণীর প্রথম মৌলটি হচ্ছে হাইড্রোজেন, এই কারণে তার প্রোটন সংখ্যা 1। প্রোটন সংখ্যার উপরেই কিন্তু সেটা সাজানো হয়েছে। তার প্রোটন সংখ্যা কত? 1, আর এই কারণে তার পারমাণবিক সংখ্যা 1। এবার আমরা যাচ্ছি ভর সংখ্যা। ভর সংখ্যা কি? এখানে একটু বাকি আছে পারমাণবিক সংখ্যার আমি সেটা আরেকটু আলোচনা করতে চাচ্ছি যে পারমাণবিক সংখ্যায় কোন পরমাণুর আসল কি পরিমাপ। প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যাকে জেড দিয়ে প্রকাশ করা হয়। কি দিয়ে? জেড দিয়ে প্রকাশ করা হয়। আচ্ছা, এবার আমরা যাচ্ছি ভর সংখ্যায়। কোন পরমাণুতে উপস্থিত প্রোটন ও নিউট্রন সংখ্যার যোগফলকে ওই পরমাণুর ভর সংখ্যা বলে। কার কার বন্ধুরা? প্রোটন ও নিউট্রন। প্রোটন ও নিউট্রন সংখ্যার যে যোগফল আছে, এই দুইটাকে যোগ করে যে যোগফলটা পাওয়া যাবে সেটাই হচ্ছে ভর সংখ্যা। তাহলে আমরা এখানে লিখতে পারি কোন
মৌলের ভর সংখ্যা সমান সমান, আমি একটু আগেই বললাম প্রোটন ও নিউট্রন সংখ্যার যোগফল, ওই মৌলের পরমাণুর প্রোটন সংখ্যা যোগ পরমাণুর কি সংখ্যা তাহলে এখন হবে? নিউট্রন সংখ্যা। নিউটন সংখ্যা। এখানে তোমাদের বইয়ে দেখো একটা উদাহরণ আছে যে প্রোটন অক্সিজেনের প্রোটন সংখ্যা 8 আর নিউট্রন সংখ্যা 8, তাহলে এর ভর সংখ্যা কত হবে? 16। অক্সিজেনের ভর সংখ্যা কত তাহলে? 16। তোমাদের বইয়ে একটা উদাহরণ দেওয়া আছে, তোমরা উদাহরণটা একটু দেখো, তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবে। এবার আমরা যাচ্ছি আইসোটোপ। আইসোটোপ কাকে বলে? আইসোটোপটা হচ্ছে কোন মৌলের ভিন্ন ধরনের পরমাণু যাদের প্রোটন বা পারমাণবিক সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন, তাদেরকে ওই মৌলের আইসোটোপ বলা হয়। কি কি তাহলে? কোন মৌলের ভিন্ন ধরনের পরমাণু, ভিন্ন ভিন্ন ধরনের ওখানে পরমাণু আছে যাদের প্রোটন বা পারমাণবিক সংখ্যা সমান। কি কি সংখ্যা সমান? প্রোটন ও পারমাণবিক সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যাটা ভিন্ন। ভর সংখ্যা কি? প্রোটন ও নিউট্রনের সংখ্যার যোগফলকে কিন্তু আমি ভর সংখ্যা বলেছি। এই ভর সংখ্যাটা তাদের ভিন্ন, ওই মৌল তাহলে ভিন্ন, তাদেরকে ওই মৌলের আইসোটোপ বলে। আর এখানে যদি আমি আরেকটু বলতে যাই, সেটা হচ্ছে দেখো কার্বনের বেশিরভাগ কিন্তু পরমাণুতে 6টি প্রোটন ও 6টি নিউট্রন রয়েছে। কার্বনে কয়টি? কার্বনে 6টি প্রোটন ও 6টি নিউট্রন রয়েছে। প্রোটন ও নিউট্রন 6টা করে আছে, কিন্তু কার্বনের কিছু পরমাণুতে 7টি বা 8টি নিউট্রন থাকে। কার্বনের কিছু পরমাণুতে কিন্তু 7টা এবং 8টা করে নিউট্রন থাকে, তাই কার্বনের 3টি আইসোটোপ রয়েছে। আর এই আইসোটোপগুলো কি হয়েছে? আইসোটোপের যে কাজগুলো বা আইসোটোপকে আমরা এখন বর্তমানে বিভিন্ন আমাদের উপকারের বা মানব কল্যাণের জন্য একে ব্যবহার করা হচ্ছে। তাহলে আমরা যদি এখন আবার বলতে চাই যে সাধারণত আইসোটোপ কিন্তু অস্থায়ী, স্থায়ী নয়, এগুলো অস্থায়ী। এই অস্থায়ী আইসোটোপ বিভিন্ন তেজস্ক্রিয় রশ্মি ও কণা বিকিরণ করে। অস্থায়ী আইসোটোপগুলো কি করে বন্ধুরা? বিভিন্ন তেজস্ক্রিয় রশ্মি ও কণা বিকিরণ করে। আর এই যে বিকিরণ করছে, এদেরকে তেজস্ক্রিয় আইসোটোপ বলা হয়। তাহলে আমরা আইসোটোপের ধর্ম ও ব্যবহারটা এখন একটু দেখব। প্রথমে আগে আইসোটোপের ব্যবহারটা দেখি। ধর্ম বললাম তো, ধর্ম বলেই ফেলছি, সরি। সেটা হচ্ছে যে এরা বিকিরণ করছে। কি করছে? রশ্মি ও কণা বিকিরণ করছে। আলফা, বিটা, গামা এই রশ্মিগুলো বিকিরণ করছে। এগুলো তোমরা 9-এ গিয়ে বা এইচএসসি-তে গিয়ে বা ইন্টারমিডিয়েটে গিয়ে তোমরা আরো ডিটেইলি জানতে পারবে। আচ্ছা, এর ব্যবহার সম্পর্কে এখন আমরা একটু জানি। প্রথমে চিকিৎসা ক্ষেত্রে কিন্তু বর্তমানে আইসোটোপের ব্যবহার ব্যাপক হারে বেড়ে গেছে। প্রথমে চিকিৎসা ক্ষেত্রে কি হচ্ছে? রোগ নির্ণয়ের ক্ষেত্রে বিভিন্ন ধরনের জটিল রোগ নির্ণয় করতে কিন্তু আইসোটোপ ব্যবহার করা হচ্ছে। যেমন রক্তনালী ক্ষতিগ্রস্ত হলে রক্তের মাধ্যমে আইসোটোপটাকে কি করা হচ্ছে? পাঠিয়ে শনাক্ত করা হচ্ছে যে কোন জায়গার রক্তনালীটা ক্ষতিগ্রস্ত হয়েছে। এইভাবে আবার দেখা যাচ্ছে
বর্তমানে ক্যান্সার যে আক্রান্ত হয়েছে এটা কিন্তু একটা নির্দিষ্ট জায়গার কোষ, ধরো কোনো জায়গার একটা কোষ ক্যান্সার আক্রান্ত হয়েছে, পাশাপাশি অন্যান্য কোষগুলো কিন্তু আস্তে 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 কি হবে, আক্রান্ত হবে। এই কোষগুলো সব কি হবে, আক্রান্ত হবে। হলে কি হবে, আস্তে আস্তে পুরোটাকে অচল করে দিতে পারে এবং কি মৃত্যু মুখে, মানুষকে মৃত্যু মুখেও ঠেলে দিতে পারে। তো এই ক্যান্সার রোগটা নির্ণয়ের ক্ষেত্রে কিন্তু আইসোটোপ ব্যবহার করা হচ্ছে। আবার বর্তমানে বিভিন্ন ক্যান্সারের থেরাপি দেওয়া হচ্ছে, এই থেরাপিটাও কিন্তু আইসোটোপের তেজস্ক্রিয় রশ্মি বিকিরিত করে সেই ক্যান্সারের যে থেরাপি সেটা তৈরি করা হচ্ছে, প্রস্তুত করা হচ্ছে এবং এই থেরাপি দিয়ে অনেকেই সুস্থ হচ্ছেন। এবার কৃষিক্ষেত্রে দেখি। কৃষিক্ষেত্রে কি হচ্ছে বন্ধুরা, বিভিন্ন রকম পতঙ্গ বা কীট পতঙ্গ যেগুলো আমার ফসলের ক্ষতি করছে, আমাদের কৃষকের ফসলের ক্ষতি করছে, সেই সব কীট পতঙ্গগুলোকে শনাক্ত করছে এবং সেগুলোকে মারার ক্ষেত্রে কিন্তু তেজস্ক্রিয় আইসোটোপকে ব্যবহার করা হচ্ছে। এছাড়া জমিতে কি পরিমাণে সার লাগবে সেটাও কিন্তু আমরা নির্ণয় করতে পারছি এই আইসোটোপের মাধ্যমে। তাহলে বলো, কৃষিক্ষেত্রে একটা বড় বিপ্লবে অবদান কিন্তু রাখছে আমাদের এই আইসোটোপ। খাদ্য সংরক্ষণে দেখা যাচ্ছে কোন কোন খাদ্য আমার বেশি দিন থাকছে না, কেন, বিভিন্ন রকম ব্যাকটেরিয়া বা ছত্রাক সেটাকে আক্রমণ করে ধ্বংস করছে। তো এই তেজস্ক্রিয় আইসোটোপের ফলে সেই সব ব্যাকটেরিয়া বা ছত্রাকগুলোকে দমন করে বা অন্যান্য ক্ষতিকর অণুজীবগুলোকে দমন করে সেই খাদ্যটাকে সংরক্ষণ করতে পারছে। এতে করে কি হচ্ছে, আমরা অনেক দিন খাদ্যটাকে সংরক্ষণ করে পরে কাজে লাগাতে পারছি খাদ্যটাকে। এবার ভূতাত্ত্বিক বৈজ্ঞানিক গবেষণা কাজে। তোমরা মাঝে মাঝে অবশ্যই শুনেছো খবরে বা অন্যান্য জায়গায় যে কোনো এক জায়গায়, অমুক জায়গায় 1000 বছর বা 2000 বছর পুরনো কিছু ফসিল পাওয়া গেছে। ফসিলটা কি বন্ধুরা, ধরো একটা মানুষ, সেই সময়ের মানুষ, ধরো 1000-2000 বছর আগের পুরনো কোনো প্রাণী বা মানুষ বা কোনো উদ্ভিদ মারা গেছে, সেটা কি হয়েছে, সেই পাথরের মধ্যে বা মাটির মধ্যে বা কোনো জায়গায় চ্যাপ্টা লেগে বা ঢাকা পড়ে সেটা এখনো কিছুটা ধ্বংসপ্রাপ্ত হলেও কিছু অংশ তার পাওয়া গেছে, উদ্ধার করা গেছে। সেই ফসিলটাকে নিয়ে কি করা হচ্ছে, অনেক গবেষণা করা হচ্ছে এবং আইসোটোপের মাধ্যমে পরীক্ষা নিরীক্ষা করে এর সঠিক সময়টা নির্ধারণ করা হচ্ছে এবং সে সময়ের পরিবেশ সম্বন্ধে আমরা জানতে পারছি। এটাতে করে অবশ্যই আমাদের অনেকখানি উপকার হচ্ছে, আমরা আমাদের ভবিষ্যৎ সম্বন্ধে আরো অনেক কিছু জানতে পারছি। তো আইসোটোপের ব্যবহার যেটাই হচ্ছে বা হয়ে চলছে, এর থেকেও আরো বেশি কিন্তু আমরা বা বিজ্ঞানীরা এটা নিয়ে গবেষণা করছে, আরো কোন কোন কাজে এই আইসোটোপটাকে ব্যবহার করা যায়। তো এবার আমরা পার্ট 9 থেকে 11 পরমাণুতে ইলেকট্রন কিভাবে বিন্যস্ত থাকে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। তোমরা জেনেছো যে পরমাণুতে ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরে। কি হয়েছে, যে নিউক্লিয়াসটা আছে, নিউক্লিয়াসটা কোথায় থাকে, কেন্দ্রে থাকে এবং ইলেকট্রন একে কেন্দ্র করে ঘুরছে। ধরো এটা ইলেকট্রন একে কেন্দ্র করে ঘুরছে আমাদের গ্রহগুলোর মতো। তো এই যে ঘুরছে, এর তো অবশ্যই সাজানো পদ্ধতি আছে বা বিন্যস্ত পদ্ধতি আছে। যে কোনো কিছু সাজালো গোছালো না হলে কিন্তু সেটা আরো বেশি এলোমেলো হয়, তোমরা জানো। তাহলে এই ইলেকট্রনটা যদি সাজানো অবস্থায় না থাকে, তাহলে চিন্তা করো কত রকমের সমস্যা হতে পারে। তো এই কারণে দেখা যাচ্ছে এইখানে এই ইলেকট্রন বিন্যাসটা যে করা হচ্ছে, এই ইলেকট্রনগুলো কিভাবে কোন কক্ষপথে কতগুলো করে আছে সেটা আমরা এখান থেকে ধারণা পাবো। ধরো কক্ষগুলোকে 2n² ভাবে সাজানো হলো। তো এখানে n হচ্ছে কি, n কিন্তু n সমান 1 2 3, যেই কক্ষপথ সেই কক্ষপথে আমি nটাকে শুধু লিখব এবং সেই সংখ্যাটা লিখলে আমি পেয়ে যাব সেই কক্ষপথে সব অবস্থান। আচ্ছা, এখন পর্যায় সারণীতে তোমরা তোমাদের বইয়ে নেই কিন্তু 9-10 এর বইয়ে আছে
তোমাদের যদি একটু কৌতূহল বাড়ে, অনেকের থাকে না যে আমার আরেকটু ক্ষুধা, আমি আরেকটু চাই, সে 19 এর বইটা একটু, কেমিস্ট্রি বইটা একটু ঘেটে দেখতে পারো, সেখানে পর্যায় সারণীটা আছে। তো প্রথমেই কিন্তু রয়েছে হাইড্রোজেন, তারপরে হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন। তোমাদের পরের পৃষ্ঠায় কিন্তু কিছু কাজ দেওয়া আছে এবং সেই মৌলগুলোকে সুন্দরভাবে সাজানো আছে। তো আমি সেই অনুযায়ী এখানে যদি করি, ধরো আমি কার্বনকে নিয়ে করছি। কার্বন ধরো 6, কার্বন কত? 6, এর সংকেত কিন্তু সি। তো এখন যদি এর ইলেকট্রন বিন্যাস করি কি হবে? ধরো মধ্যে নিউক্লিয়াস আছে, প্রথম কক্ষপথে থাকবে 2টি। কয়টি বন্ধুরা? 2টি। দ্বিতীয় কক্ষপথে কয়টি থাকবে? 8টি। এবং তৃতীয় কক্ষপথে কয়টি থাকবে? 18টি। তোমরা এই ক্লাসের জন্য এইটাই জানো যে 2, 8, 18। পরের ক্লাসে কিন্তু আমরা অন্যভাবে আবার আমাদের শিখতে হবে এস, পি, ডি, এফ, এইভাবে। যাই হোক, এখন বলি না, তোমাদের আরো জটিলতা বাড়বে। তো প্রথম কক্ষপথে কয়টি থাকতে পারবে? 2টি। 2টি কিন্তু এক জায়গায় থাকবে না, 2 প্রান্তে থাকবে। তার পরের কক্ষপথে কয়টি থাকবে? এখানে আমরা 6টাকে আগে নির্ণয় করি, তাহলে 2টা গেল, আর কয়টা বাকি থাকলো? 4টা। তাহলে আমি এই যে 2টা করে দিয়ে দিলাম। এটা হয়ে গেল আমার কার্বনের ইলেকট্রন বিন্যাস। আচ্ছা, আর আমি যদি নিয়ম অনুযায়ী এখন করতে যাই, তাহলে কি হবে? নিউক্লিয়াস, প্রথম কক্ষপথে 2টি, দ্বিতীয় কক্ষপথে কয়টি জানি? হ্যাঁ, 8টি। এরা 2টি করে এইভাবে থাকবে। তার পরের কক্ষপথে বন্ধুরা কয়টি? 18টি। ধরো এইভাবে প্রথম কক্ষপথে 2টি, তারপরে কক্ষপথে কয়টি? 8টি, তারপরে কক্ষপথে 18টি। তোমরা এটা শুধু মনে রেখো, তাহলেই চলবে। আর ইলেকট্রন বিন্যাস তোমরা এসএসসিতে গিয়ে যদি সায়েন্স নাও, তো অবশ্যই কেমিস্ট্রিতে তোমাদের করতে হবে। আপাতত তোমরা মনে রাখবা যে ইলেকট্রন বিন্যাস সাজানো প্রথম কক্ষপথে থাকবে 2টি, তারপরে 8টি, তারপরে 18টি। এটা শুধু মনে রাখলেই তোমাদের চলবে। এবং এখানে যে আমরা কক্ষপথগুলো আছে, এই কক্ষপথগুলোকে কিন্তু শক্তি স্তর বলা হচ্ছে। কি বলা হচ্ছে? শক্তি স্তর। এটা মাথায় রেখো এবং এই শর্ট নোটগুলো একটু দাগিয়ে রেখো, বারবার আয়ত্তে এনো। আচ্ছা, এরপর আমরা যাচ্ছি পার্ট 12 ও 13। এই পার্ট 12 ও 13তে আছে ইলেকট্রন বিন্যাস ও মৌলের ধর্ম। মৌলিক পদার্থের ধর্ম মূলত পরমাণুর ইলেকট্রন বিন্যাসের উপর নির্ভর করে। এই ইলেকট্রন বিন্যাসের ভিন্নতার কারণে সাধারণত মৌলগুলো কখনো নিষ্ক্রিয়, কখনো বা সক্রিয় থাকে। তো দেখা যাচ্ছে যে একটি পরমাণুর সর্বশেষ কক্ষপথে যে কয়টি ইলেকট্রন থাকতে পারে, ঠিক সেই কয়টি যদি থাকে, তাহলে কক্ষপথটি পূর্ণ থাকবে। কি থাকবে? পূর্ণ থাকবে। আর এরকম পরমাণু বেশ নিষ্ক্রিয় হয়, যেমন হিলিয়াম পরমাণুতে 2টি ইলেকট্রন আছে। দেখো হিলিয়ামে কয়টি ইলেকট্রন আছে? 2টি। তো কিন্তু প্রথম কক্ষপথেই পূরণ করছে। যখন পূরণ করছে, এ কিন্তু নিষ্ক্রিয়ভাবে থাকবে। এ কোনো ইলেকট্রন গ্রহণ করবে না বা কোনো ইলেকট্রন দানও করবে না। তো এই ক্ষেত্রে সে স্থিতিশীল অবস্থায় থাকবে এবং একে তখন বলা হচ্ছে নিষ্ক্রিয় মৌল বা পরমাণু। আচ্ছা, এখন দেখা যাচ্ছে আমরা যদি লক্ষ্য করি সোডিয়ামের সংকেত Na, এর ইলেকট্রন রয়েছে 11টি। আর আরেকটি ফ্লোরিন F, এর ইলেকট্রন রয়েছে কয়টি? 9টি। তো এদের যদি আমরা ইলেকট্রন বিন্যাসটা করতে যাই কেমন হবে? ধরো ফ্লোরিনের আমি F লিখে দিচ্ছি, যদিও এখানে থাকবে নিউক্লিওলাস,
তো এর কয়টি? 9টি, সরি 2টি, 7, 8, 9টি। দ্বিতীয় কক্ষপথে কয়টি থাকার কথা? 8টি থাকার কথা, সেই জায়গায় দ্বিতীয় কক্ষপথে রয়েছে 7টি। আর এবার সোডিয়ামের ইলেকট্রন বিন্যাসটা যদি আমরা দেখি, প্রথম কক্ষপথে থাকবে 2টি, দ্বিতীয় কক্ষপথে 8টি, 10টি, আর শেষ কক্ষপথে থাকবে, তৃতীয় কক্ষপথে থাকবে 1টি। তাহলে দেখো তো এটা কেমন মনে হচ্ছে না? একটু বেখাপ্পা মনে হচ্ছে। এ কি করবে? একটি, এই কক্ষপথ ওকে যদি পূরণ করতে হয় তাহলে কয়টি লাগবে ইলেকট্রন? আরো 17টি ইলেকট্রন লাগবে। তাহলে এই ক্ষেত্রে অবশ্যই তার আরো শক্তি ব্যয় বেশি হবে। আর এর কয়টা লাগবে? এর যদি শেষ শক্তি স্তর বা কক্ষপথটা পূরণ করতে হয় তাহলে ওর লাগবে মাত্র 1টি ইলেকট্রন। এক্ষেত্রে কি হবে? এই 2টি মৌল সমন্বয় করবে। কি করবে? এ তখন এর একটা মৌল একে দান করবে। কি করলো? দান করলো। তাহলে তখন নিষ্ক্রিয় হয়ে গেল। তো নিরপেক্ষ যে একটি ইলেকট্রন, সোডিয়াম পরমাণুর যে একটা ইলেকট্রন আছে, এটা কিন্তু সে দান করলো। দান করে সে ধনাত্মক আয়নে পরিণত হলো। কিসে? ধনাত্মক। এটা মানে দাতা, সে দান করে ফেললো। এবং এটাকে তখন বলা হচ্ছে ধনাত্মক আয়ন যুক্ত, এবং একে বলা হচ্ছে ক্যাটায়ন। কি বলা হচ্ছে? ক্যাটায়ন। আর এ যে গ্রহণ করলো একটা ইলেকট্রন, এ তখন কিন্তু মাইনাস বা ঋণাত্মক আধানে পরিণত হলো, এবং এটা তখন হয়ে গেল অ্যানায়ন। এইভাবেই মৌলগুলো কি করে? তাদের ইলেকট্রনগুলো আদান প্রদান করে সক্রিয় হতে চায় বা নিষ্ক্রিয় হতে চায়, নিষ্ক্রিয় হতে চায়। তাহলে ইলেকট্রন গ্রহণ বা বর্জনের মাধ্যমে পরমাণু আয়নে পরিণত হয়। দুটি পরমাণুর মধ্যে যেটি ইলেকট্রন দান করে, মানে দান করলো বা বর্জন করলো, সেটাকে ক্যাটায়ন বা ধনাত্মক আয়ন, এবং যেটি ইলেকট্রন গ্রহণ করলো সেটি ঋণাত্মক আয়ন বা অ্যানায়নে পরিণত হয়। ফলে তাদের মধ্যে যে আকর্ষণ বল কাজ করে এবং তারা একে অন্যের সাথে একটি বন্ধনে যুক্ত হয়। এভাবে দুটি ভিন্ন মৌল পরমাণু থেকে যৌগ তৈরি হয়। আর এখানে একটু আমি যদি এটা সংকেতের মাধ্যমে দেখাই, তাহলে দেখা যাচ্ছে সোডিয়ামে কি হয়েছে? সোডিয়াম একটা ইলেকট্রন দান করেছে। আর ফ্লোরিনে কি হয়েছে? ফ্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে F- এ পরিণত হয়েছে। এবং এটাকে যদি যোগ করি তাহলে কি হচ্ছে? সোডিয়াম প্লাস ফ্লোরিন মাইনাস বা NaF। তো বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। তোমাদের মনে হচ্ছে বা আমার আলোচনার ক্ষেত্রেও একটু মনে হচ্ছিল যে কমতি, তার কারণ আমি বুঝতে পারছিলাম না যে আরো কি আলোচনা করব কি করব না। এই অধ্যায়টা এতই ডিটেলস পরে গিয়ে পাবে যে এটা নিয়ে তুমি একদিন সারাদিন সারা রাত কিন্তু আলোচনা করতে পারবে। এত এর ডিপলি আরো জানার আছে। তোমাদের আমি বলছি, তোমাদের কেবল ভিত্তি, কেবল তোমাদের এর সংজ্ঞা টঙ্গা বা কিভাবে কি হয় এটা জানলেই হবে। তোমরা বইটি আবার ভালোভাবে পড়ো, ভালোভাবে ঘাটো। কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও। তোমরা কেউ কিন্তু কমেন্ট করছো না, কমেন্ট করো। আর সবাই ভালো করে পড়াশোনা করো, মনোযোগ দিয়ে পড়াশোনা করো। সবাই অনেক ভালো থাকো, এই কামনায় আজ আমি তোমাদের কাছ থেকে যাচ্ছি। বাই।